আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, সহকারী শিক্ষক, নারায়ণদিয়া কলিমা উচ্চ বিদ্যালয়। আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, সেই বিষয়টা প্রত্যেকের কাছেই খুব জানা একটা বিষয় এবং সবাই আমরা এটাকে খুব ভয় পাই, একটা আতঙ্কের নাম। আমরা গণিতটা খুব ভালো বুঝি, অনেকে গণিত অনেক ভালো বুঝি, কিন্তু গণিতের যে অংশগুলো আছে তার মধ্যে একটা অংশ আছে যেটা আমরা সবাই কম বেশি ভয় পাই। সেই অংশটা হচ্ছে কি? জ্যামিতি। অর্থাৎ এই জ্যামিতির আবার কতগুলো অংশ থাকে। জ্যামিতির মধ্যে সম্পাদ্য, উপপাদ্য। এর মধ্যে সম্পাদ্য অংশটাকে আমরা সবাই খুব সহজেই আয়ত্ত করতে পারি, 10 নাম্বার আসে, সেটা আমরা অ্যান্সারও করতে পারি। কিন্তু উপপাদ্য নাম শুনলে আমরা অনেকে ভয় পাই। এবং আমার আজ পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা হয়েছে, অনেক স্টুডেন্টের কাছ থেকে শুনেছি বা তাদের অ্যাটিটিউড দেখে বুঝতে পেরেছি যে তারা এটাকে আসলেই সত্যিকার অর্থেই তারা ভয় পায়। আমার যে চিন্তাধারা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে উপপাদ্যটা কিন্তু আসলে গণিতেরই একটা অংশ। তো যেহেতু গণিতের একটা অংশ, আমরা গণিতের অন্যান্য অংশগুলো যেমন বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি সহ অন্যান্য অংশগুলো কিন্তু আমরা মুখস্থ করি না। তাহলে অনেকে হয়তো ভাবে যে উপপাদ্য মুখস্থ করতে হয়, করা লাগে। অনেক শিক্ষার্থী এবং শিক্ষক অনেকের চিন্তাধারা এমন থাকতে পারে, কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে আসলে এটা যেহেতু গণিতেরই একটা অংশ, যেহেতু আমরা গণিত অন্যান্য অংশগুলো মুখস্থ করি না, তাহলে এটা মুখস্থ করার কোনো অংশ নয়। তাহলে কি করতে হবে? এটা ভালো করার জন্য আমাদের কি করণীয়, কি করা উচিত? সেটা হচ্ছে জ্যামিতি সম্পর্কে, জ্যামিতির মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রত্যেকের একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। একটা স্টুডেন্টের যদি এই জ্যামিতির বেসিক বা মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে, তাহলে অবশ্যই তার কাছেও জ্যামিতিটা কঠিন হওয়ার কথা না। তো জ্যামিতির বেসিক পার্ট বা মৌলিক অংশ বলতে আমরা কি বুঝি? মৌলিক অংশ বলতে আমরা এই যে বিন্দু থেকে শুরু করে যত সংজ্ঞা, আমরা মনে করো 6, 7 বা তার নিচের ক্লাসের যেগুলোতে আমরা কিন্তু জ্যামিতির সংজ্ঞা, চিত্রস সংজ্ঞা শিখেছি। তো এই সংজ্ঞা থেকে শুরু করে প্রত্যেকটারই কতগুলো বিষয় থাকে। এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে জ্যামিতিটা আমার কাছে সহজ হবে। আমি আমার আরেকটা ক্লাসে শুধুমাত্র এই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের অনুশীলনী 6.3 এর কতগুলা উপপাদ্য সমাধান করে দেখাবো, যে আমরা কিভাবে খুব সহজেই মুখস্থ না করেও এই উপপাদ্যগুলোর সমাধান আমরা করতে পারি। তাহলে চলো, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা উপপাদ্য লিখেছি। প্রশ্নটা হচ্ছে এরকম: ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তো চলো, এটা প্রমাণটা আসলে কিভাবে আমরা করতে পারি। তাদের তথ্য মতে এবিসি একটা ত্রিভুজ নিব, যে ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু কত? ডি। তাহলে দেখো, আমি একটা ত্রিভুজ নিলাম, এইরকম একটা ত্রিভুজ এ বি সি, বি সি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে বি এবং সি বাহুর মধ্যবিন্দু আমি নিলাম কত? ডি। হলে প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তো অঙ্কন অনুসারে আমার এডিটা আমি যোগ করে দিলাম। তাহলে প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এডি বাহুকে একটু বর্ধিত করি, ডিই পর্যন্ত বর্ধিত করলাম। এমনভাবে বর্ধিত করি যাতে কি হয়? এডি সমান সমান ডিই হয়। এখন আমরা এটা থেকে প্রমাণ করতে পারবো এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তাহলে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, স্যার আমি এডি বাহুটাকে ডিই পর্যন্ত বর্ধিত করবো, এটা কিভাবে জানবো? আসলে এটা জানার জন্য তোমার কাজ হচ্ছে আগে থেকেই অঙ্কগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তোমার বারবার করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা থাকলে তখন প্রশ্নটা আসলে তুমি সহজে বুঝতে পারবা যে কোন প্রশ্নের সমাধানটা কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে করতে হবে। তাহলে অঙ্কনটা আমরা কি করলাম? অঙ্কন হচ্ছে প্রথমে বিশেষ নির্বাচনের কথা যদি আমি বলি, বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি।
প্রমাণ করতে হবে যে AB প্লাস AC ইজ গ্রেটার দেন টু AD। তারপরে BC বাহুর মধ্যবিন্দু D ছিল আর AD বাহুকে আমরা DE পর্যন্ত বর্ধিত করি যেন AD সমান সমান কি হয় DE হয়, তারপর CE যোগ করলাম। তাহলে এবার প্রমাণে আসো, আমি প্রমাণটা তোমাদের করে দেখাচ্ছি। প্রমাণ একটু খেয়াল করো, এখানে আমরা দুইটা ত্রিভুজকে যদি তুলনা করি AVD আর CDE, এই দুইটা ত্রিভুজ আমরা তুলনা করি AVD ও ত্রিভুজ CDE। এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করে দেখো কে কার সমান। আমি AVD আর CDE, আমি কিন্তু আগেই বলছি AD সমান সমান DE, আমি DE বাহুটাকে বর্ধিত করছি কার সমান করে AD এর সমান করে, আমি লিখতে পারি AD সমান সমান DE। এটা হচ্ছে অঙ্কন অনুসারে, পাশে যদি সাইড নোট করো তাহলে বুঝতে খুব সহজ হবে। অঙ্কন অনুসারে তারপর দেখো এই ডিটা কিন্তু BC এর মধ্যবিন্দু ছিল, তাহলে আমি বলতেই পারি BD সমান সমান CD, VD ইকুয়াল টু CD, কারণ BC এর মধ্যবিন্দু D, অর্থাৎ D BC এর মধ্যবিন্দু। তাহলে আমরা দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান পাচ্ছি। আর কোন ADV, কোন ADV সমান সমান কোন CDE, ADB CDE, এই দুইটা কোণ কি পরস্পর সমান। কেন? কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। কোণের অনেকগুলো প্রকারভেদ আছে, এর মধ্যে বিপ্রতীপ কোণ হচ্ছে একটা কোণ। বিপ্রতীপ কোণ হবে এরকম, যখন এরকম ক্রসের মতো, মনে রাখার জন্য বলতেছি এরকম ক্রসের মতো, অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ, ইভেন এই কোণটার বিপ্রতীপ কোণ। মনে রাখবা এক্সের মতো হলে বিপ্রতীপ কোণ। তারপর আরও আছে যেমন একান্তর কোণ, এরকম এই বাহুটা যদি এই বাহুটার সমান্তরাল হয়, এটা যদি তাদের ছেদক হয়, তাহলে এই কোণটা হয়ে যায় কি কোণ? একান্তর কোণ। এই একান্তর কোণটা হবে কার মতো? জেড-এর মতো। তাহলে মনে রাখবা একান্তর কোণদ্বয় যেমন পরস্পর সমান, অনুরূপভাবে বিপ্রতীপ কোণদ্বয়ও কি পরস্পর সমান। তো তাহলে বুঝতেই পারতেছো, এটা যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে একটা ক্রসের মতো হয়, তাহলে এই কোণটার বিপ্রতীপ, আর বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি পাচ্ছি? এতক্ষণ যাবৎ আমি প্রমাণ করলাম এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটার সমান, আবার এই বাহুটার সমান, এই কোণটার সমান। তাহলে আমরা জানি দুইটা ত্রিভুজের যদি যে কোনো দুই বাহু এক কোণ, অথবা দুই কোণ এক বাহু, অথবা তিন বাহু সমান হয়ে থাকে, তাহলে তারা কি হয়? সর্বসম হয়। তাহলে এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ সমান বিদায় আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি? সর্বসম। সুতরাং ত্রিভুজ AVD সর্বসম ত্রিভুজ CDE। আর দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, সর্বসম মানে কি? সর্ব মানে সব, সম মানে সমান, সব সমান। একটা ত্রিভুজের মূলত কি থাকে? তিনটা বাহু থাকে, তিনটা কোণ থাকে। সর্বসম যখন হবে তখন বাহুগুলা সমান হবে, কোণগুলা কি হবে? অনুরূপ কোণগুলা সমান হবে। তাহলে বাহুগুলা বলতে দেখো এই বাহুটার সমান, এই বাহুটার সমান, ডেফিনেটলি এই বাহুটার কি হবে? সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পারি? AB সমান সমান CE। আশা করি এ পর্যন্ত তোমরা সবাই খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আরেকটা তথ্য আমাদের প্রত্যেকের জানা উচিত, এবং আমরা অনেকে হয়তো বা জানি যে ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অনুরূপভাবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এগুলোর অনেক থিওরি আছে, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা থিওরি প্রমাণ করব। তাহলে একটু খেয়াল করো সবাই, এখানে ACE একটা ত্রিভুজ, এই ACE ত্রিভুজে ACE ত্রিভুজে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি AC প্লাস CE ইজ গ্রেটার দেন AE।
AC প্লাস CE ইজ গ্রেটার দেন AE। কেন লিখতে পারি? কারণ AC একটা বাহু, CE আরেকটা বাহু, এই দুই বাহুর যোগফল অবশ্যই AE, এই যে বড় বাহুটা সেই বাহুটা থেকেও বড়, বৃহত্তর। তাহলে কি লেখা যায় দেখো, AC এর AC প্লাস CE। আমি কিন্তু এই যে কিছুক্ষণ আগে প্রমাণ করেছিলাম CEটা কার সমান? AB এর সমান। তাহলে আমি CE এর জায়গায় কি লিখতে পারি? AB ইজ গ্রেটার দেন AE। AE দেখো, AEটা আসলে কি? এইটা কিন্তু আমি ভেঙে ভেঙে লিখতে পারি AD প্লাস DE। তাহলে আমি এখানে লিখে দিলাম AD প্লাস DE। এটা একটু সাজায় যখন লিখবো তখন আমরা এভাবে লিখতে পারবো AB প্লাস AC ইজ গ্রেটার দেন AD প্লাস DE। কোথায় আছে একটু খেয়াল করো, এই যে অঙ্কন অনুসারে ডিটা কার সমান? AD এর সমান। তাহলে আমি ডি এর জায়গায় কিন্তু AD লিখতে পারি, AD। এবার একটু খেয়াল করো, AB প্লাস AC ইজ গ্রেটার দেন AD প্লাস AD কত হয়? 2AD। তাহলে প্রমাণ হয়ে গেল। আমার প্রমাণটা কি করতে বলছিল? AB প্লাস AC ইজ গ্রেটার দেন 2AD। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু আমরা এই উপপাদ্যটার প্রমাণ আমরা করতে পারি। এটা কি আসলে মুখস্থ করার মতো কিছু না, আমাদের মুখস্থ করা লাগবে না। যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে আমরা এটা খুব সহজে আয়ত্ত করতে পারবো। এবং যে কোনোভাবে আমি যদি তথ্যগুলা নেড়ে চেড়ে ABC এর জায়গায় যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি PQR, যদি বলি PQR ত্রিভুজের QR বাহুর মধ্যবিন্দু কত? S, তাহলে প্রমাণ করো যে PQ প্লাস PR ইকুয়াল টু 2PS। তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও একটা উপপাদ্য বোর্ডে তুলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আসলে অনেকগুলো উপপাদ্য আছে, এর মধ্যে আমি চেষ্টা করতেছি যে ধারাবাহিকভাবে উপপাদ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে তোমরা সহজেই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারো এবং বুঝতে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। সে প্রেক্ষিতে আমি এরপরে যে উপপাদ্যটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এরকম একটা উপপাদ্য, প্রমাণ করো যে ত্রিভুজের একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি একটা ত্রিভুজ নেই, ধরো ত্রিভুজটা হচ্ছে এরকম ABC। এই ABC ত্রিভুজের, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা কোণ, বলছে একটি বাহু বর্ধিত করলে, আমি যদি এই BC বাহুটাকে এরকম করে D পর্যন্ত বর্ধিত করি তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। সে কোণটা কি? ACD। অর্থাৎ যে বহিস্থ কোণ উৎপন্ন হয়
সেই কোণটা তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখন আপাতত যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটার নাম হচ্ছে এরকম কোণ এ সি ডি, অর্থাৎ এ সি ডি, এই হচ্ছে সেই বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা কি? তার বিপরীত অন্তস্থ কোণ। তার বিপরীত অন্তস্থ কোণ বলতে এই কোণটা ছাড়া, এই কোণটা ব্যতীত বাকি যে দুইটা কোণ সেটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। এটা বহিস্থ কোণ, এই তিনটা হচ্ছে অন্তস্থ কোণ। আর বিপরীত অন্তস্থ কোণ বলতে আমরা বলবো এ আর কত বি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি। অর্থাৎ বহিস্থ কোণটা কি? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই অংশটুকু আমার কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। তাহলে চলো আমরা খুব সহজেই প্রমাণটা করতে পারি। বিশেষ নির্বাচন, অঙ্কন, এগুলা প্রশ্নের আঙ্গিকে, প্রশ্নের আলোকে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখবা। অর্থাৎ আমরা যদি মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার নাম কি? এ সি ডি। প্রমাণ করতে হবে যে কোণ এ সি ডি ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ বি। তাহলে দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। আমরা সবাই জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। তাহলে এ বি সি যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। 1 নং সমীকরণ। আমরা জানি একটা ত্রিভুজের যে তিনটা কোণ থাকে, সেই ত্রিভুজটা তুমি যেভাবেই অঙ্কন করো না কেন সেই ত্রিভুজের তিনটা কোণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আবার এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। সরল কোণ জিনিসটা কি? এখন দেখো এ সি বি, এটা বি সি ডি যদি একটা রেখা কল্পনা করি, তাহলে এ সি বি প্লাস এ সি ডি, এই দুইটা কোণ হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাদেরকে তুমি সরল কোণ বলতে পারো বা সম্পূরক কোণ, একটা আরেকটার সম্পূরক কোণ। তাহলে আমরা বলতে পারি আবার কোণ এ সি বি, এ সি বি প্লাস এ সি ডি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। 2 নং সমীকরণ। আশা করি এতটুকু তোমরা সহজেই বুঝতে পেরেছো। তাহলে দেখো 1 নং সমীকরণে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি, আবার কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 1 নং আর 2 নং সমীকরণ তুলনা করে পাই 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করলে আমরা কি পাই? অর্থাৎ এই বামপক্ষ এই বামপক্ষটার কি সমান, অর্থাৎ কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। আচ্ছা, আমার প্রমাণ করা লাগবে কি? কোণ এ সি ডি। তাহলে আমার এ সি ডি এখানে আছে, এ সি বি রাখার প্রয়োজন নেই। এ সি বি মানে কি? এ সি বি মানে কিন্তু কোণ সি, যেটাকে আমরা আগে ধরেছিলাম কোণ এ, কোণ বি, কোণ সি। তাহলে আমি এ সি বির জায়গায় কিন্তু আমি লিখতে পারি কোণ সি। আর বাকি থাকলো কত? কোণ এ সি ডি সমান সমান কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। এই পাশ থেকে কোণ সি, এই পাশ থেকে কোণ সি যদি আমরা উঠাই দেই, বাদ দিই, অথবা কোণ সিটাকে ওই পাশে নিয়ে যাই, প্লাসের কোণ সি হবে মাইনাসের কোণ সি, তখন কি থাকবে? তখন থাকবে কোণ এ সি ডি ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ বি। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল কোণ এ সি ডি সমান সমান কোণ এ প্লাস কোণ বি। অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো এখানে কিন্তু মুখস্থ করার কিছুই নেই, কমপ্লিটলি আমরা বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান এটা যেমন মুখস্থ করি না, বুঝে বুঝে করার চেষ্টা করি, আমরা কিন্তু জ্যামিতির অংশটুকুও অর্থাৎ উপপাদ্য অংশটুকু সহজেই যদি আমাদের মৌলিক বিষয়গুলো জানা থাকে আমরা সহজেই কী করতে পারি? এটা সমাধান করতে পারি। আমি আমার পরবর্তী ক্লাসে আরও এমন কতগুলো উপপাদ্য তোমাদেরকে দেখাবো যেগুলো আমরা খুব সহজেই মুখস্থ না করে আয়ত্ত করতে পারি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা উপপাদ্য তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লিখে রেখেছি আমি। সেটা হচ্ছে এরকম: প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ একটা ত্রিভুজকে যদি আমি এর আগের উপপাদ্যে আমরা যেটা শিখেছিলাম এ বি সি, এটা হচ্ছে একটা কি ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণ, এর আগের উপপাদ্যে আমরা দেখেছিলাম যে একটা বাহুকে বর্ধিত করলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। তো আমি এই বিসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করলাম, এই দিক দিয়ে একটা বহিস্থ কোণ উৎপন্ন হইল, এই পাশ দিয়ে আরেকটু বর্ধিত করলাম, আরেকটা বহিস্থ কোণ উৎপন্ন হইল। এই কোণটার নাম ধরলাম আমরা এ সি ডি এ ভি ই। তাহলে কয়টা বহিস্থ কোণ পাইলাম আমরা? দুইটা বহিস্থ কোণ পাইলাম। সেই দুইটা কোণ কি? একটা এ সি ডি আর একটা এ ভি ই। তাহলে প্রমাণ করতে হবে কোণ এ সি ডি প্লাস কোণ এ ভি ই ইজ গ্রেটার দেন দুই সমকোণ। অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, এটা আমার প্রমাণ করা লাগবে। তাহলে বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, আর এই বি সি বাহুকে ডি এবং ই পর্যন্ত বর্ধিত করলে যে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে এ সি ডি এ ভি ই। প্রমাণ করতে হবে যে এ সি ডি প্লাস এ ভি ই ইজ গ্রেটার দেন কত? দুই সমকোণ। তাহলে চলো দেখি আমরা প্রমাণটা কত সহজে এবং কিভাবে করতে পারি। প্রমাণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এ বি সি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আবার এটাও আমরা জানি, এর আগের থিওরি থেকে আমরা প্রমাণ করতে পেরেছি যে একটা বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। তাহলে চলো, ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। এটা দিলাম আমি 180 ডিগ্রি, এতটুকুই থাক। তারপর এ বি সি ত্রিভুজে বহিস্থ কোণ এসিডি। এখন বহিস্থ কোণ এসিডি, আমরা এর আগের থিওরি থেকে শিখেছি যে এসিডি বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণের সমান, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এ প্লাস কোণ সি, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং একইভাবে বহিস্থ কোণ এ ভি ই, এ ভি ই ইকুয়াল টু, এই বহিস্থ কোণ হবে আবার তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি। সরি, আগেরটা ছিল এসিডি কোণটা ছিল কোণ এ প্লাস কোণ ভি, আর এ ভিটা হবে কোণ এ প্লাস কোণ সি, কোণ এ প্লাস কোণ সি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা যদি 1 নং আর 2 নং সমীকরণ যোগ করি, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করলে কি পাই? এক্ষেত্রে পাই কোণ এ সি ডি প্লাস কোণ এ বি ই ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ এ প্লাস কোণ সি। এরপরে খেয়াল করো, আমি যদি একটু সাজায় লিখি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, আর বাকি থাকলো কোণ এ, আরও একটা কোণ এ বাকি থাকে। এবার একটু খেয়াল করো সবাই, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি এর মান কত? 180 ডিগ্রি। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে লিখতে পারি 180 ডিগ্রি। আর থাকলো কত? কোণ এ। অর্থাৎ আমরা কি বুঝলাম? কোণ এসিডি প্লাস কোণ এবি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি না, 180 ডিগ্রি প্লাস
কোণ এ, অর্থাৎ কোণ এর মানটা যদি 1 ডিগ্রিও হয়ে থাকে, যদি এটা 1 ডিগ্রি না, বেশি তো অবশ্যই, আমি বলতেছি যদি 1 ডিগ্রিও হয়ে থাকে তাহলে কিন্তু এটা 180 অপেক্ষা কি বেশি। আর 180 ডিগ্রি আমরা জানি কি 2 সমকোণ, আর 180 ডিগ্রি যখন বড় হয়ে যায়, তারটা বৃহত্তর হয়ে যায়, তাহলে আমরা লিখতেই পারি যে কোণ এ সি ডি প্লাস কোণ এ ভি ই ইজ গ্রেটার দেন কয় সমকোণ? 2 সমকোণ। তাহলে প্রমাণ হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা শুরু থেকে এই পর্যন্ত এক এক করে 3টে উপপাদ্য দেখেছি, যে 3টে উপপাদ্যের একটা উপপাদ্য আমাদের মুখস্থ করার প্রয়োজন পড়ে না। আমরা খুব সহজেই শুধুমাত্র জ্যামিতির মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকলে এবং আমরা যদি বারংবার প্র্যাকটিস করতে থাকি, তাহলে এইগুলা খুব সহজেই আমরা লিখতে পারবো। তো আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।